ইতিহাসের সবচেয়ে বিখ্যাত মনস্তাত্ত্বিক ডায়াগ্রাম মানে ওই মাসলোর পিরামিডের কথা বলছি আর কি। যদি বলি ওটা আসলে ম্যাসলোর নিজের তৈরি করাই না। হুম শুনলে অবাক লাগলেও এটাই সত্যি। মানে আমরা এতদিন যা জেনে এসেছি, হ্যাঁ, যদি জীবনকে একটা কর্পোরেট মোয়ের মতো ধাপে ধাপে পার হওয়ার পুরো ধারণাটাই ডাহা মিথ্যে হয়, আজকের এই ডিপ ড্রাইভে আমরা ঠিক এই বিষয়টাই এক্সপ্লোর করব। একদম। স্কট ব্যারি কফম্যানের লেখা ট্রান্সেন্ড দ্য নিউ সায়েন্স অফ সেলফ অ্যাকচুয়ালাইজেশন বইটা ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। তো কফম্যান আসলে কি পেলেন, মানে বইটার মূল মিশনটা কি? কফম্যান আসলে মাসলোর অপ্রকাশিত ডায়েরি আর প্রবন্ধগুলোর একদম গভীরে ঢুকেছিলেন। আর সেখানে দেখা যায় মাসলো কখনোই মানুষের মনস্তত্ত্বকে এমন ছকে বাঁধা কোনো পিরামিডের ভেতরে বন্দী করতে চাননি। তার মানে আমরা সবসময় যে ভেবে এসেছি, ধরুন প্রথমে একটা ভালো চাকরি, তারপর বাড়ি, তারপর ব্যাংক ব্যালেন্স, এভাবে একটার পর একটা ধাপ পার হলেই যেন জীবনের চূড়ায় পৌঁছানো যায়। হ্যাঁ, ওই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের চূড়া। ঠিক। তো পুরো ধারণাটা এত সহজবোধ্য হওয়ার কারণেই হয়তো যুগের পর যুগ এটা টিকে ছিল, তাই না? ঠিক তাই। এই লিনিয়ার বা রৈখিক মডেলটা কিন্তু মাসলোর না, এটা আসলে 60-এর দশকের কিছু ম্যানেজমেন্ট কনসালটেন্টে তৈরি করা একটা কর্পোরেট প্যাকেজ বলতে পারেন। মানে ব্যবসার জগতে কর্মীদের মোটিভেশন বা কাজের তাড়না বোঝানোর জন্য এটা বানানো হয়েছিল। একদম। মানুষ সহজে হজম করা যায় এমন ছকে বাঁধা মডেল পছন্দ করে। কিন্তু মাসলো নিজে মানুষের বিকাশকে কোনো ভিডিও গেমের স্তরের মতো মনে করতেন না। ভিডিও গেমের স্তর? মানে একটা লেভেল পার হলে আর পেছনের লেভেলে ফেরার দরকার নেই, এরকম কিছু? হ্যাঁ, ঠিক ধরেছেন। কিন্তু মানুষের মনস্তত্ত্ব তো এত সরল রৈখিক নয়। একই সাথে মানুষ কিন্তু একাধিক স্তরের চাহিদা অনুভব করতে পারে। হুম, তার মানে একজন ক্ষুধার্ত মানুষও শিল্প বা শিল্পের সৌন্দর্য নিয়ে ভাবতে পারে? অবশ্যই পারে। আর ১৯৬৭ সালে মাসলোর জীবনে ঘটে যাওয়া একটি মর্মান্তিক ঘটনা এই পুরো পিরামিড চিন্তাধারাকে আরও গভীরভাবে বদলে দিয়েছিল। মর্মান্তিক ঘটনা মানে? আপনি কি সেই হার্ট অ্যাটাকের কথা বলছেন? হ্যাঁ, সে বছর তার মারাত্মক হার্ট অ্যাটাক হয়। মৃত্যুর এই খুব কাছাকাছি চলে যাওয়ার ঘটনাটি যে কোনো মানুষেরই দৃষ্টিভঙ্গি বদলে দেয়, তাই না? তা তো বটেই। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষ তো সাধারণত ভয়ে গুটিয়ে যায়। কিন্তু মাসলো তার ডায়েরিতে লিখেছিলেন অন্য কথা। এই মৃত্যু ভয়ে নাকি তাকে চারপাশের জগৎকে আরও তীব্রভাবে ভালোবাসতে শিখিয়েছে। ওয়াও! মানে তিনি জীবনকে নতুন করে দেখতে শুরু করলেন। ঠিক, তিনি গভীরভাবে উপলব্ধি করেন যে সেলফ অ্যাকচুয়ালাইজেশন কোনো চূড়ান্ত লক্ষ্য বা পিরামিডের চূড়া নয়। এটি আসলে ট্রান্সেন্ডেন্স বা বৃহত্তর মানবতার সাথে যুক্ত হওয়ার একটি সেতু মাত্র। সেতু, নিজের ব্যক্তিগত পূর্ণতা থেকে বেরিয়ে এসে সবার সাথে একাত্ম হওয়ার এই ধারণাই তো মাসলোর সেই বিখ্যাত থিওরি জেড, তাই না? একদম ঠিক বলেছেন। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল, সাধারণ মানুষ এই থিওরি জেড সম্পর্কে খুব একটা জানে না। এর কারণ কি সেই ৭৭ সালের ঘটনাটি? হ্যাঁ, ১৯৭০ সালের ৮ জুন মেনলো পার্কে জগিং করার সময় তিনি পুনরায় হার্ট অ্যাটাকে মারা যান। আর তার অনেক কাজ এবং ডায়েরির পাতাগুলো অসম্পূর্ণই থেকে যায়। খুব দুঃখজনক। তো কফম্যানের বইটি কি মূলত মাসলোর সেই অসম্পূর্ণ কাজকেই সম্পূর্ণ করার চেষ্টা? হ্যাঁ, কফম্যান আধুনিক স্নায়ুবিজ্ঞান এবং মনস্তত্ত্বের সাহায্যে সেটাকেই একটি নতুন রূপ দেওয়ার চেষ্টা করেছেন। যেহেতু পিরামিডের ধারণাটি আর বৈজ্ঞানিকভাবে ধোপে টিকছে না, আমাদের তো নতুন একটা কাঠামো দরকার। আর সেই নতুন কাঠামোটি হল একটা পালতোলা নৌকা। পালতোলা নৌকা? মানে পিরামিড বাদ দিয়ে এখন নৌকা? বিষয়টি একটু বুঝিয়ে বলবেন? কফম্যান মানুষের মনস্তাত্ত্বিক যাত্রাকে এই চমৎকার রূপকের মাধ্যমে তুলে ধরেছেন। ধরুন, আমরা যদি একটা দুর্গের কথা ভাবি। দুর্গ তো মানুষকে দারুণ নিরাপত্তা দেয়। চারদিক থেকে শক্ত দেয়াল তুলে দিলে বাইরের কোনো বিপদ ছুঁতে পারবে না। ঠিক, কিন্তু সারা জীবন যদি শুধু সেই নিরাপত্তার কথা ভেবে দুর্গের ভেতর বসে থাকা হয়, সুরক্ষিত দেয়ালে বন্দী থাকা হতে পারে না। একদম। আর এই জন্যেই দুর্গের বদলে পালতোলা নৌকার রূপকটি মানুষের মনস্তত্ত্বের কাজ করার পদ্ধতিকে এত নিখুঁতভাবে তুলে ধরে। আচ্ছা, তো একটা নৌকার তো দুটো প্রধান অংশ থাকে, নিচের শক্ত বডি বা হাল আর ওপরের পাল। হ্যাঁ, নৌকার হাল হল আমাদের নিরাপত্তা বা সিকিউরিটি। এটি প্রধানত ৩টি জিনিস দিয়ে গঠিত। কি কি? শারীরিক ও মানসিক নিরাপত্তা, মানুষের সাথে সংযোগ বা কানেকশন, এবং আত্মমর্যাদা বা সেলফ এস্টিম। এখানে একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট আছে। সংযোগ বা কানেকশন কিভাবে নিরাপত্তার অংশ হয়? মানে সাধারণত আমরা নিরাপত্তাকে শুধু ছাদ বা খাবার হিসেবেই দেখি,
মানুষের সাথে সম্পর্ক কিভাবে আমাদের সুরক্ষিত রাখে? মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে বিষয়টা পরিষ্কার হবে। বিবর্তনের শুরু থেকেই মানুষ দলবদ্ধভাবে বসবাস করেছে। হ্যাঁ, একা থাকা তো তখন মৃত্যুর সমান ছিল। ঠিক। তো যখন কোনো মানুষ পুরোপুরি একা বা বিচ্ছিন্ন বোধ করে, তখন মস্তিষ্ক সার্ভাইভাল মোড বা টিকে থাকার লড়াইয়ে চলে যায়। আচ্ছা, মানে স্নায়ুতন্ত্র চারপাশের সবকিছুকে তখন হুমকি বলে মনে করে। একদম। আর এই মানসিক অবস্থায় মস্তিষ্ক নতুন কিছু শেখা বা এক্সপ্লোর করার ক্ষমতা বন্ধ করে দেয়, কারণ তার প্রাথমিক লক্ষ্য তখন শুধু বেঁচে থাকা। বুঝতে পেরেছি। নৌকার হালে একটা বড় ছিদ্র তৈরি হলে যেমন পানি ঢুকে নৌকা ডুবে যেতে পারে, তেমনি মানুষের জীবনে সংযোগ বা আত্মমর্যাদার অভাব থাকলে মানসিক স্থিরতা নষ্ট হয়। ঠিক তাই। তার মানে হাল শক্ত রাখাটা টিকে থাকার জন্য অপরিহার্য। কিন্তু নৌকার পাল ছাড়া তো নৌকা এগোতে পারবে না। না, পারবে না। আর এই পাল হলো আমাদের প্রবৃদ্ধি বা গ্রোথ। এটা কি দিয়ে তৈরি হয়? এটা তৈরি হয় এক্সপ্লোরেশন বা অজানাকে জানার আকাঙ্ক্ষা, ভালোবাসা এবং জীবনের উদ্দেশ্য দিয়ে। নৌকার হাল শক্ত করে বসে থাকার মানে হলো নিজেকে ডুবতে না দেওয়া। কিন্তু পাল তুলে সামনের দিকে এগিয়ে যাওয়ার সাহস না থাকলে তো সারা জীবন ওই একই জায়গায় ভাসতে হবে। একদম। মস্তিষ্ক স্বভাবতই নিরাপত্তা খোঁজে, কিন্তু প্রবৃদ্ধির জন্য আমাদের সেই নিরাপদ জোন থেকে বেরিয়ে পাল ওড়াতে হয়। হুম। হাল শক্ত হওয়ার পর পালের সাহায্যে এগিয়ে যাওয়াটা লজিক্যাল মনে হয়, কিন্তু মনস্তত্ত্বের জগতে অনেক সময় দেখা যায় মানুষ নিজেদের ভেতরে নিরাপত্তাহীনতাকে লুকিয়ে রেখে সরাসরি জীবনের একদম চূড়ায় পৌঁছনোর ভান করে। হ্যাঁ, এটা খুব সাধারণ একটা ব্যাপার। তো পাল ওড়ানোর এই শর্টকাট খুঁজলে কী ধরনের পরিণতি হতে পারে? একেই বলা হয় ছদ্ম ট্রান্সেন্ডেন্স বা মেকি উত্তরণ। মেকি উত্তরণ মানে ফেক কিছু? হ্যাঁ, যখন মানুষের ভেতরে ট্রমা, শূন্যতা বা নিরাপত্তাহীনতা থাকে, তখন তারা সেটাকে ঠিক করার বদলে অনেক সময় চরমপন্থী দলে বা কাল্টে যোগ দেয়। হুম। অথবা হয়তো মেকি আধ্যাত্মিকতার আশ্রয় নেয়। ঠিক তাই। তারা মনে করে নিজেদের এই দুর্বল ভিত্তির ওপর দাঁড়িয়েই তারা বৃহত্তর কোনো অর্থ খুঁজে পাবে। কিন্তু ভিত্তি দুর্বল হলে এই শর্টকাট ভয়াবহ পরিণতি ডেকে আনে। কারণ এটা মূলত বাস্তবতা থেকে পালানোর একটা পথ, তাই তো? একদম। জ্যাক অ্যাংলারের একটা খুব বিখ্যাত উক্তি আছে এই প্রসঙ্গে। তিনি বলেছিলেন, কেউ না হওয়ার আগে অন্তত কেউ একজন হতে হয়। দারুণ একটা কোট। আধ্যাত্মিকতায় বা ট্রান্সেন্ডেন্সে আমরা প্রায় ইগো বা অহংকার ত্যাগের কথা শুনি, কিন্তু ত্যাগ করার জন্য তো আগে একটি সুস্থ ও পরিপক্ক ইগো থাকতে হবে। ঠিক। একটি শান্ত অহং বা কোয়েট ইগো গড়ে তোলা জরুরি। হ্যাঁ, নিজের আত্মপরিচয় যদি নড়বড়ে হয়, নিজের জীবনের হালই যদি ভাঙা থাকে, তাহলে বৃহত্তর মানবতার সাথে যুক্ত হওয়া অসম্ভব। কিন্তু ধরুন সমাজে তো এমন অসংখ্য সফল মানুষ দেখা যায় যারা প্রচুর অর্থ, ক্ষমতা বা স্ট্যাটাস অর্জন করতে দিনরাত এক করে কাজ করছেন। হুম। তাদের মধ্যে হয়তো গ্র্যান্ডিওস নার্সিসিজম বা নিজেকে জাহির করার তীব্র প্রবণতাও আছে। তো আমি বলতে চাইছি, এই তীব্র আকাঙ্ক্ষা বা পাগলের মতো ছুটে চলা, এটা কি প্রবৃদ্ধির অংশ হতে পারে না? কেন মনে হচ্ছে আপনার? কারণ তারা তো এক জায়গায় থেমে নেই, পাল তো ওড়াচ্ছে, সমাজ তাদেরকে সফল হিসেবেই দেখছে। হুম। মাজলো ঠিক এই পার্থক্যটা বোঝানোর জন্যই ডি রিয়েলম এবং বি রিয়েলমের ধারণা দিয়েছেন। দি রিয়েলম, সেটা আবার কি? ডি রিয়েল মানে হলো অভাববোধের জগৎ বা ডেফিসিয়েন্সি রিয়েলম। আচ্ছা। যখন ক্ষমতা, স্ট্যাটাস বা অন্যের অনুমোদন পাওয়ার জন্য কেউ পাগলের মধ্যে দৌড়ায়, তখন সে মূলত তার ভেতরের কোনো এক গভীর শূন্যস্থান পূরণ করার চেষ্টা করছে। ও, তার মানে বাইরের ওই বিশাল সাফল্যগুলো আসলে ভেতরের নিরাপত্তাহীনতা ঢাকার ঢাল হিসেবে কাজ করছে। ঠিক ধরেছেন। তারা পৃথিবীকে দেখে একটা প্রতিযোগিতার ময়দান হিসেবে, যেখানে অন্যের ক্ষতি করে বা অন্যকে হারিয়ে নিজের অস্তিত্ব প্রমাণ করতে হবে। এটা তো তাহলে অভাব মোচনের একটা অন্তহীন চক্র, সত্যিকারের প্রবৃদ্ধি তো নয়। একদম না। অন্যদিকে বি রিয়েলম বা অস্তিত্বের জগৎ হল পূর্ণতার আনন্দ থেকে আসা চাহিদা। মানে বি ফর বিইং। হ্যাঁ, এখানে কাজ করা হয় কাজের প্রতি গভীর ভালোবাসা থেকে, নতুন কিছু এক্সপ্লোর করার তাড়না থেকে। এখানে অন্য মানুষ কোনো প্রতিযোগী নয়, বরং সহযাত্রী। বুঝতে পেরেছি। তাই ক্ষমতা বা স্ট্যাটাস খোঁজা সত্যিকারের প্রবৃদ্ধি নয়, এটা নেহাতি অভাববোধের লক্ষণ। একদম। আর এই অভাববোধের চক্র থেকে বেরিয়ে এসে যখন সত্যি সত্যি পাল তুলে এগিয়ে যাওয়া যায়, তখন দৃষ্টি শুধু নিজের নৌকার ওপর সীমাবদ্ধ থাকে না। আর এখানেই কফম্যানের তৃতীয় রূপকটি আসে, তাই না? একটি সামুদ্রিক পাখি।
হ্যাঁ, কল্পনা করা যাক পালতোলা নৌকার ওপর দিয়ে একটি পাখি ডানা মেলে উড়ে যাচ্ছে। এই সামুদ্রিক পাখিটি হল ম্যাসলোর থিওরি জেড বা সুস্থ ট্রান্সেন্ডেন্সের প্রতীক। তার মানে পাখিটি নৌকার সাথে যুক্ত, কিন্তু সে অনেক ওপর থেকে বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে চারপাশের জগৎটাকে দেখতে পাচ্ছে। ঠিক, ট্রান্সেন্ডেন্স বা সীমানা ছাড়িয়ে যাওয়ার অর্থ সমাজ বা নিজেকে এড়িয়ে যাওয়া নয়। এর অর্থ হল সমাজের কল্যাণে নিজের সম্পূর্ণ সত্তাকে কাজে লাগানো। এখানেই তো ডেভিড ইয়ার্ডেনের ওই পিক এক্সপেরিয়েন্স বা চূড়ান্ত অভিজ্ঞতার গবেষণাগুলোর প্রসঙ্গ চলে আসে। হ্যাঁ, অনেকেই মনে করেন এই অভিজ্ঞতাগুলো শুধু পাহাড়ে বসে থাকা সাধু সন্ন্যাসীদেরই হয়। কিন্তু ইয়ার্ডেনের কাজ তো দেখাচ্ছে যে সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনেও এই ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা ঘটতে পারে। একদম, ইয়ার্ডেন একে বলেছেন ওয়ান্ডার বা অদ্ভুত। ও মানে অবাক হওয়া। হ্যাঁ, হঠাৎ কোনো বিশাল পাহাড়ের সামনে দাঁড়ালে বা রাতের আকাশের অগণিত তারা দেখলে মানুষের মনে হতে পারে যে সে এই বিশাল বিশ্বব্রহ্মাণ্ডের এক ক্ষুদ্র কিন্তু অবিচ্ছেদ্য অংশ। স্নায়ুবিজ্ঞানের দিক থেকে দেখলে তখন মস্তিষ্কে কি ঘটে? এই বিস্ময়ের মুহূর্তে মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্কের সক্রিয়তা কমে যায়। ডিফল্ট মোড নেটওয়ার্ক এটা কি করে? এই ডিফল্ট মোড নেটওয়ার্কই মূলত আমাদের ইগো বা আত্মকেন্দ্রিক চিন্তাভাবনা তৈরি করে। যখন এটি শান্ত হয়ে যায় তখন নিজের ক্ষুদ্র গণ্ডির বাইরে গিয়ে বৃহত্তর কিছুর সাথে একাত্মতা অনুভব করা অনেক সহজ হয়। ও আচ্ছা, ক্যাথরিন ম্যাকলিনের সাইকেডেলিক গবেষণাতেও তো ঠিক এই মেকানিজমটি দেখা গেছে, তাই না? হ্যাঁ, সাইলোসাইবিনের মতো উপাদানের প্রভাবে মানুষের মস্তিষ্কের বিভিন্ন অংশের মধ্যে নতুন সংযোগ তৈরি হয়, যা ইগোর ওই দেওয়ালগুলোকে ভেঙে দেয়। আর এই ধরনের চূড়ান্ত অভিজ্ঞতা মানুষের মনকে নতুনভাবে খুলে দেয়। আমি পড়েছিলাম গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিরা পরবর্তীতে নতুন অভিজ্ঞতার প্রতি অনেক বেশি উদার হয়ে যান। ঠিক, তাদের দৃষ্টিভঙ্গিতে একটা স্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আসে। তবে এখানে একটা খুব সাধারণ ভুল ধারণা আছে। কি রকম? অনেকেই ভাবেন যারা এই ট্রান্সেন্ডেন্সের পর্যায়ে পৌঁছান তারা হয়তো সবসময় হাসি খুশি থাকেন, তাদের দুনিয়ার কোনো দুঃখ কষ্ট নাকি স্পর্শ করে না। এটা কি সত্যি না? না, ম্যাসলো লক্ষ্য করেছিলেন যে এই ট্রান্সেন্ডার মানুষেরা মানুষের নিষ্ঠুরতা, অজ্ঞতা আর সমাজের অবিচার দেখে এক ধরনের গভীর বিষাদ অনুভব করেন। তিনি একে নাম দিয়েছিলেন জাগতিক বিষাদ বা কসমিক স্যাডনেস। মানে তারা চারপাশের জগৎটাকে আরও তীব্রভাবে অনুভব করেন, আনন্দ এবং কষ্ট দুটোই তাদের অনেক গভীরে পৌঁছায়। একদম তাই। একই সাথে এই মানুষেরা প্রতিদিনের একদম সাধারণ বিষয়গুলোর মধ্যেও একটা পবিত্রতা খুঁজে পান। যেমন ধরুন, এক ফোঁটা বৃষ্টির জল বা একটা শিশুর হাসির মধ্যেও তারা বিশ্বব্রহ্মাণ্ডের সৌন্দর্য দেখতে পান। ঠিক, ট্রান্সেন্ডেন্স তো কোনো জাদু নয় যে একদিন পাহাড়ের চূড়ায় বসলে জীবন চিরকালের জন্য বদলে যাবে। আসল চ্যালেঞ্জ হলো ওই চূড়া থেকে পাওয়া উপলব্ধিকে সমতলের সাধারণ জীবনে নামিয়ে আনা। আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। তো জীবনের মূল উদ্দেশ্য শুধু ব্যক্তিগতভাবে সুখী হওয়া বা ধনী হওয়া নয়, বরং একজন পূর্ণাঙ্গ মানুষ হওয়া। একদম, সমাজ এবং ব্যক্তির স্বার্থ আসলে একে অপরের পরিপূরক। যখন মানুষ নিজেদের সর্বোচ্চ সম্ভাবনার বিকাশ ঘটায় তখন সমাজও উপকৃত হয়। ঠিক। তবে শেষ করেন আগে একটা দারুণ প্রভোকেটিভ থট শেয়ার করতে চাই। বইটির শেষে মানব মস্তিষ্ক নিয়ে এমন একটি ধারণা দেওয়া হয়েছে যা আমাদের গতানুগতিক চিন্তাধারাকে আরও একবার চ্যালেঞ্জ করে। আপনি কি অ্যান্ডি ক্লার্কের ধারণাটার কথা বলছেন? হ্যাঁ, অ্যান্ডি ক্লার্ক মানব মস্তিষ্ককে একটি প্রেডিকশন ইঞ্জিন বা ভবিষ্যৎবাণী করার যন্ত্র হিসেবে বর্ণনা করেছেন। বিষয়টা কিন্তু দারুণ। মস্তিষ্কের মূল কাজই হল সবসময় চারপাশের পরিস্থিতি ম্যাপ করা, অপ্রত্যাশিত বিষয়গুলোকে এড়িয়ে চলা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা। তার মানে মস্তিষ্ক মূলত একটি সম্ভাবনা এবং ঝুঁকির হিসাবরক্ষক। বিবর্তনের ধারায় টিকে থাকার জন্যই সে বিশৃঙ্খলা বা অজানা পরিস্থিতিকে ভয় পায়। ঠিক, সে সব কিছুকে পূর্বানুমান বা প্রেডিক্ট করতে চায়। তো আমার প্রশ্ন হল, মস্তিষ্ক যদি সবসময় শুধু নিরাপত্তা আর সুশৃঙ্খল পরিবেশই খোঁজে, তাহলে ট্রান্সেন্ডেন্স বা সীমানা ছাড়িয়ে যাওয়ার প্রকৃত অর্থ কি দাঁড়ায়? গভীর প্রশ্ন। সত্যিকারের উঁচুতে ওড়ার জন্য কি মাঝে মাঝে নিজেদেরই তৈরি করা এই নিরাপদ ও সুশৃঙ্খল মানসিক মডেলগুলোকে ভেঙে ফেলা উচিত নয়? মানে মস্তিষ্ক যে নিশ্ছিদ্র দেয়াল তৈরি করে রেখেছে তাকে ফাঁকি দিয়ে স্বেচ্ছায় অজানা বা বিশৃঙ্খলাকে আমন্ত্রণ জানানো? ঠিক তাই।
নিজের চারপাশের সেই সুরক্ষিত দুর্গের দেয়ালটা যদি নিজেরাই মাঝে মাঝে না ভাঙি, যদি সব কিছু প্রেডিক্ট করার এই ইঞ্জিনটাকে বন্ধ না করি, তাহলে কি আদৌ বোঝা সম্ভব আমাদের পাল কত বড় হতে পারে? দারুণ একটা ভাবনার জায়গা। অজানা বা বিশৃঙ্খলাকে স্বেচ্ছায় আলিঙ্গন করাই কি তবে নতুন কিছু আবিষ্কারের মূল চাবিকাঠি? এই প্রশ্নটা আজ সবার জন্য রেখে আমরা আমাদের ডিপ ডাইভ এখানেই শেষ করছি।